আজকে তোমাদের থিওরি অফ স্ট্রাকচারের ক্লাস হবে। আগের দিন এই ক্লাসটা হয়েছিল কিন্তু রেকর্ড করা হয়নি, রেকর্ডটা ঠিকঠাক হয়নি, ভিডিও ক্যাপচার হয়নি বলে আবার প্রথম থেকে ক্লাসটা হবে। ঠিক আছে? Yes. সবার কাছে আওয়াজ ক্লিয়ার আছে? Yes. চলো, ফার্স্ট আমাদের স্টার্ট হবে কি কলম। ঠিক আছে, ফার্স্ট আমাদের স্টার্ট হবে কি কলম দিয়ে। কলম পড়ার আগে আমরা কি দেখব? স্টার্ট। স্টার্ট কাকে বলে? স্টার্ট কাকে বলে? স্টার্ট হচ্ছে এমন কোনো মেম্বার, যার মধ্যে কি অ্যাক্সিয়ালি কম্প্রেসিভ লোড, যার মধ্যে কি কম্প্রেসিভ লোড, অ্যাক্সিয়ালি কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? স্টার্ট বলবো। সেটা কি হতে পারে? সেটা ভার্টিক্যাল হতে পারে, ইনক্লাইন হতে পারে, হরাইজন্টাল হতে পারে। যে কোনোভাবে যদি কোনো একটা মেম্বারের উপরে যদি অ্যাক্সিয়ালি কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? স্টার্টস। ঠিক আছে, স্টার্ট কাকে বলবো তাহলে? যদি অ্যাক্সিয়াল লোড কোনো মেম্বারের উপরে যদি আমরা অ্যাক্সিয়ালি কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই হয় কোনো মেম্বারের মধ্যে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে Start. স্টার্ট। Start. আর তাহলে কলম কাকে বলবো? এই স্টার্টসের মধ্যে যে স্টার্টসে কি হবে, যে স্টার্টটা কি থাকবে? ভার্টিক্যাল থাকবে। তাহলে কি ভার্টিক্যাল স্টার্টস ইজ নোন অ্যাজ কলম। কোনো স্টার্টস যেটা কি থাকবে? ভার্টিক্যাল থাকবে, সেটাকে আমরা কি বলবো? শুধুমাত্র সেটাকে আমরা কি বলবো? কলম বলবো। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে কলম? কি তাহলে ভার্টিক্যালি কম্প্রেসিভ মেম্বারকে আমরা কি বলবো? কলম। Column. और ভার্টিক্যাল স্টার্ট ইজ নোন অ্যাজ কলম। আর স্টার্টস কাকে বলবো? যদি কোনো মেম্বারের উপর কি অ্যাক্সিয়ালি কোনো মেম্বারের উপরে এক্সাক্টলি কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই হলে ফোর্স অ্যাপ্লাইড হলে স্টার্ট বলবো। তাকে আমরা স্টার্ট বলবো। ঠিক আছে? অ্যাপ্লাই হলে তাকে স্টার্ট। আর যদি কোনো স্টার্টস কি থাকে? ভার্টিক্যাল থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? কলম। তাহলে কলম কি হচ্ছে? কলম। কলম হচ্ছে একটা ভার্টিক্যালি অ্যালাইন কম্প্রেসিভ মেম্বার। যদি একটা মেম্বার ভার্টিক্যাল থাকে, ভার্টিক্যাল তো আছে, কিন্তু সেটাতে কি অ্যাপ্লাই হচ্ছে? টেনশন যদি অ্যাপ্লাই হয়, তাহলে কি সেটাকে আমরা কলম বলবো? যদি কোনো ভার্টিক্যাল মেম্বারের মধ্যে টেনশন অ্যাপ্লাই হয়, তাহলে কি সেটাকে আমরা কলম বলতে পারি? না স্যার। না, কারণ কলমে সবসময় কি হবে? কলম সবসময় ভার্টিক্যাল থাকবে, আর তার মধ্যে কি হবে? কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই হবে। কলম সবসময় টেনশন লাগলে কি হবে? হ্যাঁ, টেনশন থাকলে এবার যদি ওটা টাই হতে পারে, কেবল হতে পারে, কিন্তু সেটা কলম হবে না। আর কংক্রিট হ্যাঁ, এটা কোথায় দেখা যাবে? ট্রাসের ক্ষেত্রে দেখা যেতে পারে যে আমাদের যে ভার্টিক্যাল আছে, কিন্তু ওটার মধ্যে কি হচ্ছে? টেনশন অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু সেটাকে আমরা কি কলম বলবো না। সেটা ট্রাসের মেম্বার হতে পারে, কিন্তু সেটাকে আমরা কলম বলবো না।
ঠিক আছে, ঠিক আছে। টাই হচ্ছে এমন একটা মেম্বার হ্যাঁ যেটা স্যার। ভার্টিক্যাল থাকবে কিন্তু তার মধ্যে টেনশন অ্যাপ্লাই হবে। ঠিক আছে, স্টার্ট আর কলম ক্লিয়ার কাকে বলে? কোনো কনফিউশন থাকবে না। শুধু স্যার টাইটা আরেকবার বলুন, টাইটা কি? না স্যার। টাই হচ্ছে ভার্টিক্যালি টেনসাইল মেম্বার। কোনো টেনসাইল মেম্বার, টাই হচ্ছে একটা কি টেনসাইল মেম্বার, এরকমই লিখে রাখো, টাই হচ্ছে কি একটা টেনসাইল মেম্বার। ঠিক আছে। ঠিক আছে, কলম বললে কখনো এরকম বলবে না যে একটা কলম ইজ এ ভার্টিক্যাল মেম্বার, এটা কিন্তু অর্ধেক ডেফিনেশন। কলম ইজ এ ভার্টিক্যালি কম্প্রেসিভ মেম্বার। ঠিক আছে, এবার দেখি আমরা কি, আমরা দুটো টার্ম শুনি, একটা কি, একটা হচ্ছে ডিফ্লেকশন, আর একটা কি, একটা বাকলিং। একটা ডিফ্লেকশন আর একটা বাকলিং। ডিফ্লেকশন কাকে বলবো আর বাকলিং কাকে বলবো? যদি আমাদের আমাদের যে বেন্ডিংটা কি হয়, লোডের ডাইরেকশনের দিকে হয়। লোড যে ডাইরেকশনে কাজ করছে, বেন্ডিংটা যদি সেই ডাইরেকশনে হয়, বেন্ডিংটা যদি আমাদের সেই ডাইরেকশনে হয়, সেটাকে তাহলে কি বলবো? সেটাকে বলবো ডিফ্লেকশন। আর বাকলিং কাকে বলবো? বাকলিং আমরা তখনই বলবো তাকে, যদি কোনো একটা মেম্বারে ডিফ বাকলিং, সরি বেন্ডিং, বেন্ডিং কোন দিকে হবে? লোড যেদিকে অ্যাপ্লাই হচ্ছে, লোড কোন দিকে, এদিকে অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু তার লোডে যে বেন্ড বেন্ডিংটা যেটা হচ্ছে সেটা কোন ডাইরেকশনে হচ্ছে, বা ডিফ্লেকশন যেটা হচ্ছে, বাকলিংটা কোন দিকে হচ্ছে, তাহলে বাকলিংটা হচ্ছে লোডের ডাইরেকশনের সাথে কি পারপেন্ডিকুলার। লোডের ডাইরেকশনের সাথে কোন ডাইরেকশনে? পারপেন্ডিকুলার ডাইরেকশনে। লোডের ডাইরেকশনের সাথে কি পারপেন্ডিকুলার ডাইরেকশনে যদি ঘটে, তাহলে সেটাকে কি বলবো? সেটাকে আমরা কি বলবো? বাকলিং। ক্লিয়ার? যদি লোডের ডাইরেকশনে যদি কি বেন্ডিংটা বা ডিফ্লেকশনটা যদি লোডের ডাইরেকশনের কি পারপেন্ডিকুলার ডাইরেকশনে ঘটে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা কি বলবো? বাকিলি। হ্যাঁ, সেটাকে আমরা বলবো বাকলিং। বাকলিং। তাহলে বাকলিংটা আমরা কোথায় দেখতে পাবো? বাকলিং কলম। বাকলিংটা আমরা কলমে দেখতে পাবো। বাকলিংটা আমরা কোথায় দেখতে পাবো? বাকলিংটা আমরা কলমে দেখতে পাবো। কলমে এই ডাইরেকশনে লোড অ্যাপ্লাই হবে, আর এই কলমটা বেন্ড হবে এরকম একটা কোনো ডাইরেকশনে। ঠিক আছে, কলমটা বেন্ড হবে এরকম কোনো একটা ডাইরেকশনে, যে ডাইরেকশনটা হবে লোডের ডাইরেকশনের সাথে কি পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। কিন্তু বিমের ক্ষেত্রে কি হবে? বিমের ক্ষেত্রে কি হবে? বিমের ক্ষেত্রে কি হবে? রিফ্লেকশন। বিমের ক্ষেত্রে ডিফ্লেকশন হবে। তাহলে বেন্ডিং যেটা, সেটা কোন ডাইরেকশনে হবে? লোডের সাথে লোডের লোডের সাথে কোন ডাইরেকশনে? প্যারাল। প্যারালাল ডাইরেকশনে। লোড যে ডাইরেকশনে কাজ করবে সেই ডাইরেকশনে, ইন দ্য ডাইরেকশন অফ লোড। লোডের ডাইরেকশনে যখন বেন্ডিং হবে সেটা হবে কি? সেটা হবে ডিফ্লেকশন। আর লোডের ডাইরেকশনের সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনে যখন কি হবে, বেন্ডিং হবে, সেটাকে আমরা কি বলবো? কি বলবো সেটাকে? লোডের সাথে পারপেন্ডিকুলার হলে তাহলে সেটাকে কি বলবো? বাকলিং। বাকলিং। পারপেন্ডিকুলার আর প্যারালাল দুটো ওয়ার্ডের মানে জানো তো? পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, আর প্যারালাল মানে সেইটার সাথেই হবে। একটা লাইন, এই লাইনটার সাথে যদি প্যারালাল লাইন হয়, তাহলে একটা লাইন এরকম থাকবে, এটা হলো এই লাইনটার সাথে কি প্যারালাল লাইন। আর একটা লাইন এর সাথে যদি পারপেন্ডিকুলার লাইন থাকে, তাহলে লাইনটা এরকম কোন একটা লাইন হবে, যেটা কি এই লাইনটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। কত অ্যাঙ্গেল করবে? 90 ডিগ্রি। এটা হচ্ছে কি, এটা
পারপেন্ডিকুলার লাইন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্যারালাল লাইন। ঠিক আছে, এই লাইনগুলো হচ্ছে এইগুলোর প্যারালাল লাইন। যদি এই লাইনটা এরকম হয় একটা লাইন, তাহলে তার প্যারালাল লাইন হবে এরকম কোনো একটা লাইন হবে। এই লাইনগুলো হচ্ছে কি প্রত্যেকটার সাথে কি প্যারালাল লাইন। ঠিক আছে, ক্লিয়ার? Yes. তাহলে বিম কি, বিমের মধ্যে লোড কিভাবে কোন ডাইরেকশনে অ্যাপ্লাই হয়, বিম কাকে বলবো তাহলে? বিমের মধ্যে লোড আমাদের ট্রান্সভার্স ডাইরেকশনে, বিমের মধ্যে যখন লোড অ্যাপ্লাই হয় সেটা সেই ডাইরেকশনটা কি ট্রান্সভার্স ডাইরেকশনে লোড অ্যাপ্লাই হয়। আর কলমের মধ্যে কোন ডাইরেকশনে লোড অ্যাপ্লাই হয়, কলমের মধ্যে কোন ডাইরেকশনে লোড অ্যাপ্লাই হয়? Longitude. অ্যাক্সিয়াল ডাইরেকশন আর লঙ্গিটিউডিনাল। ঠিক আছে, ক্লিয়ার এতটা? ডিফ্লেকশন আর বাকলিং কাকে বলে? কোনো ডাউট ডিফ্লেকশন আর বাকলিং এর মধ্যে? ডিফ্লেকশন আর ব্যাকলিং এ কোনো ডাউট? না। নেক্সট নেক্সট হচ্ছে কি আমরা কলমের টাইপ, কলমের টাইপ কি কি? কলমকে দেখো তিনটে টাইপে ভাগ করা যায়। কটা টাইপে? তিনটে। কি করি সেগুলো কি কি? সেটা হচ্ছে কি শর্ট কলম, ইন্টারমিডিয়েট কলম আর লং কলম। শর্ট কলম, ইন্টারমিডিয়েট কলম আর লং কলম। আর এই যে ভাগ করা হয় সেটা কার বেসিসে করা হয়? সেটা করা হয় আমাদের সিলিন্ডারনেস রেশিও এর বেসিসে। কার বেসিসে করা হয় সেটাকে? সিলিন্ডারনেস রেশিও তার বেসিসে করা হয়। তাহলে সিলিন্ডারনেস রেশিওটা কি? সিলিন্ডারনেস রেশিও কি? সিলিন্ডারনেস রেশিও হচ্ছে এফেক্টিভ লেন্থ অফ কলম ডিভাইডেড বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেসি। এফেক্টিভ লেন্থ অফ দ্য কলম ডিভাইডেড বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেসি। তাহলে কি হলো আমাদের? প্রথমে দেখলাম তো আমরা কি কলম কাকে বলে, কলমের মধ্যে যে ডিফ্লেকশনটা আসবে, যে বেন্ডিংটা আসবে সেটাকে আমরা কি বলছি। আর কি এখন আমরা পড়ছি কি কলমকে ক ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কি তিন ভাগে ভাগ করি আমরা, কি লং কলম, শর্ট কলম আর ইন্টারমিডিয়েট কলম। এই ভাগটা আমরা করি কার বেসিসে? কোনো একটা প্যারামিটারের বেসিসে করব, কোনো একটা জিনিসকে ঠিক করে। সেটাই হচ্ছে কি সিলিন্ডারনেস রেশিও। সিলিন্ডারনেস রেশিওটা কি? সিলিন্ডারনেস রেশিও হচ্ছে এফেক্টিভ লেন্থ ডিভাইডেড বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেসি। এফেক্টিভ লেন্থ ডিভাইডেড বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেসি। ঠিক আছে, তাহলে এবার দেখি লিস্ট রেডিয়াস অফ জাইরেসিটা কি আর এফেক্টিভ লেন্থটা কি। এফেক্টিভ লেন্থ কি হচ্ছে দেখো, এফেক্টিভ লেন্থটা হচ্ছে কি এমন একটা জিনিস যেটা কি করবে, যেটা ওই যে একটা কলম, এফেক্টিভ লেন্থটা কিসের উপর ডিপেন্ড করবে? একটা কলম যে আছে তার এন্ড কন্ডিশন। এন্ড কন্ডিশন মানে, এন্ড কন্ডিশন মানে দুটো এন্ড, কলমে দুটো এন্ড থাকবে, একটা এন্ড দুটো এন্ড, একটা কলমে দুটো এন্ড থাকবে, Yes. তাই তো? এন্ড কন্ডিশন, এন্ড কন্ডিশন মানে এই যে কলমে দুটো এন্ড, দুটো এন্ডের সাপোর্ট কি আছে? হিঞ্জ সাপোর্ট আছে আর ফিক্স সাপোর্ট আছে, আর কোনো এন্ডে সাপোর্ট আছে না সাপোর্ট নেই, এইটা এটা কি করবে ডিসাইড। এটাই হচ্ছে কি এর কি এন্ড কন্ডিশন, এটা হচ্ছে কি এর এন্ড কন্ডিশন। তাহলে কি এফেক্টিভ লেন্থ এটা কার উপর ডিপেন্ড করবে? কলমের, কলমের কার উপর? In condition. এন্ড কন্ডিশন। এন্ড কন্ডিশন মানে কি, মানে ওই দুটো এন্ডে কি টাইপের আমার কি আছে সাপোর্ট আছে। ঠিক আছে, ক্লিয়ার? Yes. দেখো এবার এন্ড কন্ডিশনের সাপোর্টের যে টাইপ সেটা হচ্ছে কি চারটে, এই ক্ষেত্রে চারটে টাইপের হতে পারে, দুটো এখানে দুটো এপারে। দেখো কি হতে পারে, দুটো এন্ডেই কি হতে পারে ফিক্সড হতে পারে, দুটো এন্ডেই ফিক্সড সাপোর্ট হতে পারে, বোথ এন্ড ফিক্সড। আর কি হতে পারে, দুটো এন্ডেই হিঞ্জ হতে পারে, দুটো এন্ডেই হিঞ্জ আছে। আর কি হতে পারে, একটা এন্ড ফিক্সড একটা এন্ড হিঞ্জ, আর একটা এন্ড ফিক্সড আরেকটা এন্ড কি আছে ফ্রি। ঠিক আছে, তাহলে এটার উপরে ডিপেন্ড করবে কি করে? দেখো যদি
যদি দুটো এন্ড ফিক্সড থাকে, দুটো এন্ড যদি ফিক্সড থাকে তাহলে কি হবে, এটা দুটো এন্ড যখন ফিক্সড থাকে এই যে কি বলে কলমটা একদম এর যে এন্ড পয়েন্ট, যে এন্ড পয়েন্ট এখান থেকে এটা বাকেল করতে দেবে না, এটা সার্টেন ডিস্টেন্স থেকে এটাকে বাকেল করতে দেবে। এটা একদম এন্ড যে পয়েন্ট সেখান থেকে এটাকে বাকেল করতে দেবে না, এটা একটা ডিস্টেন্স পর থেকে এটাকে বাকেল করতে দেবে। তাহলে এর যে এফেক্টিভ লেন্থ, যে পোর্শন থেকে এটা বাকেল করতে পারছে, এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে কি এর এফেক্টিভ লেন্থ। এটা কত হবে, যদি বোথ এন্ড ফিক্স থাকে এক্ষেত্রে হবে 0.5 L। এটা যদি এল ডিস্টেন্স থাকে টোটাল, এই যে এখান থেকে এটা যদি ডিস্টেন্স এল থাকে তাহলে এই পোর্শনটার ডিস্টেন্স কি হবে, এইটা হবে, এটার লেন্থ হবে 1/2 L, 0.5 L। ক্লিয়ার? এগুলো কোনো প্রুভ করতে হবে না, এগুলো পুরো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এগুলো তোমাদের কি বলে আইএস কোডেও পেয়ে যাবে, কিন্তু এগুলো খুবই ইজি। দেখো যদি দুটো এন্ড ফিক্স থাকে তার মানে কি দুটো এন্ড থেকে এটাকে কি করতে দেবে না, একটা ডিস্টেন্স থেকে এটাকে বাকেল করা শুরু হবে। এটা একদম এই যে এন্ড পয়েন্ট এখান থেকে বাকেল করতে দেবে না, সেজন্য এটার মান কত হবে 0.5L। নেক্সট কন্ডিশন কি হচ্ছে, বোথ এন্ড কি হচ্ছে হিঞ্জ। বোথ এন্ড যখন হিঞ্জ হবে তাহলে কি হবে, এই ক্ষেত্রে একদম এন্ড পয়েন্ট থেকে, দুটো এন্ড পয়েন্ট থেকে কি হবে, এটা বাকেল করতে পারবে। এন্ড পয়েন্ট থেকে এটা কি হবে, বাকেল করতে পারবে। সেজন্য এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এফেক্টিভ লেন্থ হবে, এফেক্টিভ লেন্থ কি হবে, টোটাল লেন্থটাই দেখো, টোটাল লেন্থটা যেহেতু বাকেল করতে আছে সেটার জন্য এটা হচ্ছে এল। বোথ এন্ড হিঞ্জ থাকলে এফেক্টিভ লেন্থ কত হবে, তাহলে এফেক্টিভ লেন্থ কত হবে, এল। 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 নেক্সট কি, নেক্সট হচ্ছে ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড হিঞ্জ। যদি ওয়ান এন্ড ফিক্স থাকে আদার এন্ড হিঞ্জ থাকে তাহলে দেখো যদি দুটো এন্ড ফিক্স থাকে তখন কত এসেছিল 1/2 L। যদি দুটো এন্ডই হিঞ্জ থাকে তাহলে কত এসেছিল এল। দেখো এটা যেহেতু এর মিডিলের একটা কন্ডিশন, যে একটা এন্ডে হিঞ্জ আছে একটা এন্ডে ফিক্স আছে, তো এর ভ্যালুটাও কি হবে, এই দুটোর কি আছে মাঝখানে আসবে, এই দুটোর কি আছে মাঝখানে আসবে। দেখো এই দুটোর মাঝখানে এসছে, এটা একদম এন্ড পয়েন্ট থেকে এটা বাকেল হতে পারছে না, একটা ডিস্টেন্স থেকে বাকেল হতে পারছে, সেজন্য এর ভ্যালুটা কি হবে, এই দুটোর কি আছে, কিন্তু আরেকটা এন্ডে যে এন্ডে হিঞ্জ আছে সেই এন্ডে কিন্তু একদম এন্ড পয়েন্ট থেকে কি হচ্ছে বাকেল হতে পারছে, এন্ড পয়েন্ট থেকে কি হচ্ছে যেহেতু বাকেল হতে পারছে সেই জন্য এর ভ্যালুটা ওই দুটো ভ্যালুর মাঝখানে একটা লাই করবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা কত কত হচ্ছে L/√2, L/√2, এটাকে ক্যালকুলেট করলে দেখবে আসবে 0.707L, 0.707L। ঠিক আছে, এক্ষেত্রে কি একটা এন্ড ফিক্সড আর একটা এন্ড হিঞ্জ। নেক্সট কন্ডিশন যেটা, সেটা হচ্ছে কি একটা এন্ড আমাদের ফিক্সড আর একটা এন্ড কি আমাদের ফ্রি, একটা এন্ড ফিক্সড আর একটা এন্ড আমাদের কি ফ্রি। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এক্ষেত্রে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, বাকলিংটা হচ্ছে আমাদের এই টাইপের, বাকলিংটা হচ্ছে আমাদের এই টাইপের। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে তাহলে দেখে বলবে স্যার এটা তো তাহলে এলই আছে, কিন্তু এখানে আমাদের যখন এফেক্টিভ লেন্থ হয়ে যাবে এক্ষেত্রে কি 2L। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এর আগে যতগুলো আছে প্রত্যেকটাতে কি হচ্ছে, একটা ক্লোজ লুপ তৈরি হচ্ছে, কিন্তু এখানে যে কোনো ক্লোজ লুপ তৈরি হচ্ছে, এখানে দেখো কোনো ওপেন লুপ তৈরি হচ্ছে, তাহলে এটা ক্লোজ হবে কি করে, এটা দেখো প্রত্যেকটাতে একটা ক্লোজ হচ্ছে, তো জিনিসটা তো একটা ক্লোজ হচ্ছে, তাই না? কিন্তু এক্ষেত্রে কি ক্লোজ হচ্ছে, হচ্ছে না। এটা ক্লোজ কিভাবে হবে, এটা ক্লোজ এইভাবেই হবে, এটা যদি এরকম করে এক্সটেন্ড করে, এটাকে যদি এরকম করে এক্সটেন্ড করানো হয়, দেখো এবার গিয়ে কি কিন্তু এটা কি হবে ক্লোজ হবে। তাহলে কি এই পোর্শনটা আমাদের কি হয়ে যাচ্ছে এল, আর আবার এই পোর্শনটা আমাদের কি হয়ে যাচ্ছে এল। দেখো এবার এই এল মিলে হচ্ছে আমাদের 2L। এবার গিয়ে হচ্ছে কি পুরো সার্কিটটা পুরো লুপটা কি হচ্ছে ক্লোজ হচ্ছে। এটাই হচ্ছে কি এই পার্টটা হচ্ছে ইমাজিনারি পার্ট, এটা দেখা যাচ্ছে না, কিন্তু এই
কনসেপ্টেই এটা হচ্ছে কি একটা ক্লোজ লুপ হচ্ছে, এটার জন্য এটার মান হচ্ছে কি এক্ষেত্রে এর মান কি হবে, এক্ষেত্রে কি এফেক্টিভ লেন্থের মান কত আসছে 12। 12। ক্লিয়ার? Yes. ঠিক আছে, তাহলে ওয়ান এন্ড ফিক্সড, ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড ফ্রি হলে তখন কি এফেক্টিভ লেন্থ কত হবে, কত হবে 12 স্যার। 12। ঠিক আছে, কারো কোনো সমস্যা এত দূর পর্যন্ত, এত দূর পর্যন্ত কারো কোনো সমস্যা না। না? তাহলে এখন পর্যন্ত আমরা যে কন্ডিশনগুলো পড়লাম আর যে ভ্যালুগুলো পড়লাম এটা কার ক্ষেত্রে প্রযোজ্য, কার ক্ষেত্রে প্রযোজ্য এগুলো, এগুলো স্টিল আর কি টিম্বারের ক্ষেত্রে প্রযোজ্য, স্টিল আর টিম্বার কলমের ক্ষেত্রে কিন্তু এগুলো প্রযোজ্য। ঠিক আছে, স্টিল আর টিম্বারের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। তাহলে কার ক্ষেত্রে নয়, এটা প্রযোজ্য নয় হচ্ছে আমাদের কি কংক্রিট, কংক্রিটের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ভ্যালুগুলো আর আরসিসির ক্ষেত্রে এই ভ্যালুগুলো কিন্তু প্রযোজ্য নয়। তাহলে আরসিসির ক্ষেত্রে কি হবে, আরসিসির ক্ষেত্রে কি হবে, যদি লেখা থাকে আরসিসি और concrete column और as per IS code और as theoretically যদি এরকম কোনো ওয়ার্ড লেখা থাকে কোশ্চেনের মধ্যে তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের এন্ড কন্ডিশন যদি এগুলো দেওয়া থাকে, যদি বলা থাকে বোথ এন্ড কি ফিক্সড, সেক্ষেত্রে আমাদের ভ্যালু কি আসবে, যদি বলা থাকে বোথ এন্ড ফিক্সড সেক্ষেত্রে আমাদের ভ্যালু কি আসবে, সেক্ষেত্রে আমাদের ভ্যালু লিখতে হবে 0.65L, 0.65L যদি বোথ এন্ড ফিক্সড থাকে। কলমের ক্ষেত্রে সেটা সরি কংক্রিটের ক্ষেত্রে সেটা সেই ক্ষেত্রে ভ্যালু কত আসবে, ভ্যালু কত আসবে 0.65 0.65L। কার ক্ষেত্রে তখন এন্ড কন্ডিশন কি কংক্রিট কংক্রিট কলাম। কংক্রিট কলমের ক্ষেত্রে, আর যদি কোশ্চেনে লেখা থাকে অ্যাজ পার আইএস কোড আর থিওরিটিক্যালি, যদি থিওরিটিক্যালি লেখা থাকে আর অ্যাজ পার আইএস কোড লেখা থাকে তাহলে এটা আসবে। আর কি নেক্সট, নেক্সট যদি কি হয়, নেক্সট যদি একটা এন্ড ফিক্সড একটা এন্ড হিঞ্জ তাহলে কি আসবে, সেক্ষেত্রে কত আসবে 0.8L, সেক্ষেত্রে কত আসবে 0.8L। আর কি দুটো এন্ড যদি আমাদের কি থাকে, দুটো এন্ডই হিঞ্জ থাকে তাহলে কি আসবে, দুটো এন্ড হিঞ্জ থাকলে এফেক্টিভ লেন্থ এটা সেম এল। থাকবে, আগের মতনই সেম থাকবে। ঠিক আছে, এটা থাকবে কি এল। একটা এন্ড ফিক্সড একটা এন্ড ফ্রি থাকলে সেক্ষেত্রে কি আসবে এফেক্টিভ লেন্থ 12, সেক্ষেত্রে এফেক্টিভ লেন্থ আসবে 12। খালি দুটো কন্ডিশন দুটো জায়গায় মনে রাখতে হবে, একটা কি একটা যদি দুটো এন্ড ফিক্স থাকে, একটা একটা এন্ড ফিক্সড একটা এন্ড যদি হিঞ্জ থাকে, এক্ষেত্রে কি কংক্রিট আর আমাদের থিওরি অফ স্ট্রাকচারে এই দুটো কন্ডিশনে কিন্তু ভ্যালু আমাদের আলাদা হয়ে যাবে, কংক্রিট আর স্টিলের কিন্তু এখানেই কিন্তু কি হবে ভ্যালু আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এটা এখন কি বলে এই সাবজেক্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমরা যদি পরে এই ভ্যালুগুলো দেখে কনফিউজ না হও সেই জন্য এখানে এটাকে বলে দেওয়া যে একটা একটা জায়গায় এরকম এই ভ্যালু দিচ্ছে আর একটা জায়গায় এই ভ্যালু দিচ্ছে, তাহলে কোন ভ্যালুটা আমরা নেব, কোন ভ্যালুটা ঠিক, ঠিক দুটো ভ্যালুই কিন্তু পার্সপেক্টিভ আলাদা আছে, কোন ক্ষেত্র দুটো ক্ষেত্র কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার, এটা আরসিসি লাগবে তো। হ্যাঁ আরসিসির ক্ষেত্রে না, এখন আবার এটা দেখে নাও। তাহলে আমরা কি কি দেখলাম, কোথা থেকে শুরু করেছিলাম আমরা, আমরা শুরু করেছিলাম সিলিন্ডারনেস রেশিও এর ভ্যালুটা কোথা থেকে আসছে, এফেক্টিভ লেন্থ আর এফেক্টিভ লেন্থ বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেসি। এফেক্টিভ লেন্থ কোথা থেকে আসবে কলমে সেটা আমরা দেখে নিলাম। এবার দেখি লিস্ট রেডিয়াস অফ জাইরেসি, লিস্ট রেডিয়াস অফ জাইরেসি এটা কি,
আর রেডিয়াস অফ জাইরেসি সেটা কি? রেডিয়াস অফ জাইরেসি যেটা সেটাকে কি দিয়ে লেখা হয়? কে দিয়ে। সেটা কি দিয়ে লেখা হয়? কে দিয়ে। ঠিক আছে। লিস্ট রেডিয়াস অফ আর রেডিয়াস অফ জাইরেসি এর ফর্মুলা কি হচ্ছে? কে ইকুয়ালস টু রুট ওভার আই বাই এ। আই কি? মোমেন্ট অফ ইনার্শিয়া, এ হচ্ছে কি? ক্রস সেকশন এরিয়া। আই হচ্ছে সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া আর মোমেন্ট অফ ইনার্শিয়া, আর এ হচ্ছে কি? ক্রস সেকশন এরিয়া। ক্লিয়ার? তাহলে এই কে ভ্যালুটা কি আছে? আই। আই এমন একটা জিনিস, মোমেন্ট অফ ইনার্শিয়া, ওটা কি থাকে? যদি এটা একটা রেক্ট্যাঙ্গেল হয়, এটা যদি একটা রেক্ট্যাঙ্গেল হয়, এই রেক্ট্যাঙ্গেলে কি দুটো অ্যাক্সিসে যদি তোমাকে আমি বলি যে এর মোমেন্ট অফ ইনার্শিয়া, এই রেক্ট্যাঙ্গেলটা মোমেন্ট অফ ইনার্শিয়া বার করো, ফার্স্টে তুমি আমাকে কি জিজ্ঞেস করবে? যদি এই রেক্ট্যাঙ্গেলটার আমি বলি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো, তাহলে কি জিজ্ঞাসা করবে বা কি করে বের করবে? সিমেট্রিক কিনা বের করবো, তারপর ফর্মুলা লাগিয়ে দেবো। সিমেট্রিক মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট আই বার করতে গেলে সিমেট্রিক কি আছে? হ্যাঁ সিমেট্রিক, হ্যাঁ ঠিক আছে। বিডি কিউ বাই 12। কিউব বাই 12। বিডি কিউব বাই 12, কিন্তু জিজ্ঞেস করবে না স্যার কোন অ্যাক্সিসে? বি দুটোতেই। দুটোতে? স্যার আই দুটোতেই এক্স সিমেট্রিক্যাল হয়। এটা যদি বি হয়, এটা যদি ডি হয়, তো আই এক্স এক্স, আই ওয়াই আই ওয়াই, এক্সেস হলে যেটা দিয়ে কাটবে ভার্টিক্যালি সেটা। যেটা দিয়ে কাটবে ভার্টিক্যালি সেটা, যেটা ভার্টিক্যালি কাটবে সেটা কি হবে? তার, যেটাকে ভার্টিক্যালি কাটবে তার কিউ নিত। কিউব নিতে হবে। তাহলে আই এক্স এক্স হলে কি হবে? আই এক্স এক্স বলো এখান থেকে। আই এক্স এক্স হলে কি হবে? এটা যদি 300 হয়, এটা যদি 100 হয়, তাহলে আই এক্স এক্স, তাহলে কোনটাকে কাটছে? কোন সাইডটাকে কাটছে? হ্যালো, কোন সাইডটাকে কাটছে? এক্স এক্স লাইনটা কোন সাইডটাকে কাটছে? কোন ডাইমেনশনটাকে কাটছে? কোন স্যার ডি 300। এক্স এক্স, এই ভ্যালুটা হচ্ছে আমার 100, এটা হচ্ছে 300, কোনটাকে কাটছে? 100 টাকা কাটছে এক্স এক্স এর। তাহলে কিউব কার হবে? স্যার যেটা কাটছে সেটা তো কার হবে এটা তো আমি জিজ্ঞাসা করছি। বাকিরা কি ঘুমোচ্ছ? স্যার মানটা কত দিয়েছে স্যার? কত লেখা আছে এটা? ও 100, তাহলে স্যার 100 কিউব করে দেবো আমরা। আর বাকি ভ্যালুগুলো কি বসবে? হ্যাঁ বাকি ভ্যালুগুলো কি বসবে? ওটাতে স্যার এই 300টা বসিয়ে দিন আর বাই 12 করে দিন, তাহলে হয়ে যাবে। আর এটা ওয়াই ওয়াই, আই ওয়াই ওয়াই 300 কিউব ইন্টু 100 বাই 12। 300টা কেন হলো? কারণ এটা 300টাকে যখন কাট করছে, তার মানে আমার 300টার কিউব নিতে হবে। as সিম্পল অ্যাজ। তাহলে কি হচ্ছে এখানে? আমার আয়ের দুটো ভ্যালু বেরোচ্ছে। তাহলে যখন আমাকে লিস্ট রেডিয়াস অফ জাইরেসি বার করতে হবে, তখন যে আই, এই দুটো আই যে বেরোচ্ছে, এর মধ্যে যেটা সবথেকে কম ভ্যালু বেরোচ্ছে, যেটা কি হচ্ছে আই মিনিমাম ভ্যালু বেরোচ্ছে, সেই ভ্যালুটাকে আমাকে নিতে হবে ফর ফর কে মিনিমাম, রেডিয়াস অফ জাইরেশন ক্ষেত্রে। রেডিয়াস অফ জাইরেসি না, লিস্ট রেডিয়াস অফ জাইরেসি বার করতে হলে আমাকে মিনটা নিতে হবে। আমি যদি এটা বেশিও বার করি, সেটাও একটা জাইরেসি হবে। কোন জাইরেসি হবে সেটা জানি না, কিন্তু একটা জাইরেসি হবে। কিন্তু আমাকে যখন এই ফর্মুলাতে কি পুট করতে হবে? লিস্ট রেডিয়াস অফ জাইরেসি। ঠিক আছে, এখানে আমাকে ফর্মুলাতে কি পুট করতে হবে? লিস্ট রেডিয়াস অফ জাইরেসি। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আমাকে পুট করতে হবে লিস্ট রেডিয়াস অফ জাইরেসি।
ঠিক আছে, যদি লিস্ট রেডিয়াস অফ জাইরেসি যেহেতু বের করতে হবে, পুট করতে হবে ফর্মুলাতে, সেই জন্য আমাকে যে আই এর মানটা নিতে হবে, সেটা কোন মানটা নিতে হবে, কোন মানটা নিতে হবে? স্যার মিনিমাম মানটা, মিনিমাম মানে মান, কম আছে। মানে সব থেকে ছোট মান যেটা আসবে সেটা আমাকে নিতে হবে। তাহলে এক্ষেত্রে কোনটা এসছে? এক্ষেত্রে এসছে আমাদের এক্স এক্স, আই এক্স এক্স এরটা, কারণ ওয়াই এ তো আমার কার কিউব আছে, 300 কিউব আছে, এখানে কি আছে মাত্র 100 কিউব আছে। তাহলে এই ভ্যালুটা আমার বড় হবে, এই ভ্যালুটা আমাদের বড় হবে। তাহলে আমাকে নিতে হবে আই এক্স এর ভ্যালুটা, এই ক্ষেত্রে এক্সটা হচ্ছে কি মিনিমাম। ঠিক আছে, এই যে আমরা রেডিয়াস অফ জাইরেসি পড়লাম, এই রেডিয়াস অফ জাইরেসি আমাদের বোঝায় কি, মানে এটা তো হয়ে গেল এর কি বলে একটা নিউমেরিক্যাল ব্যাখ্যা, যে একটা যে রেডিয়াস অফ জাইরেসি হচ্ছে কি রুট ওভার আই বাই এ। কিন্তু এই রেডিয়াস অফ জাইরেসি আমাকে কি বুঝতে সাহায্য করবে? রেডিয়াস অফ জাইরেসি আমাদের কি বুঝতে সাহায্য করবে? রেডিয়াস অফ জাইরেসি আমাদের আইডিয়া দেবে, কি আইডিয়া দেবে? যে একটা কলম, একটা যে কলম আছে সেটা কোন অ্যাক্সিসের এগেনস্টে বাকেল হবে, কোন অ্যাক্সিসের অ্যাবাউটে, এটা এইভাবে বাকেল হবে, এটা এইভাবে বাকেল হবে, না এটা এই সাইডে বাকেল হবে, এটা কে ডিসাইড করবে? এটা আমরা বুঝতে পারবো লিস্ট রেডিয়াস অফ জাইরেসি, মানে এই এক্স ডাইরেকশন আর ওয়াই ডাইরেকশন এর মধ্যে কি যার যার রেডিয়াস অফ জাইরেসি মিনিমাম হবে, এই কলমটা তার এগেনস্টে কি হয়ে যাবে, তার এগেনস্টে বাকেল করবে। কার এগেনস্টে বাকেল করবে? যার রেডিয়াস অফ জাইরেসি মিনিমাম, যার কি বুঝতে পারলে, যার আই মিনিমাম হবে, যার আই মিনিমাম হবে তার এগেনস্টে বাকেল করবে। আই যার মিনিমাম হবে তার কি, তার কেউ মিনিমাম হবে। আই যার মিনিমাম হবে, যার মোমেন্ট অফ ইনার্শিয়া, যার মোমেন্ট অফ ইনার্শিয়া যার মিনিমাম হবে, তার ক্ষেত্রেই কে ভ্যালুটা মিনিমাম হবে। বুঝতে পারছো ব্যাপারটা? Yes. যার আই মানে মোমেন্ট অফ ইনার্শিয়া যার মিনিমাম মিনিমাম হবে, যে অ্যাক্সিসের অ্যাবাউট, ঠিক আছে, সেই অ্যাক্সিসের অ্যাবাউটই এক্ষেত্রে দেখো কি হলো। এক্ষেত্রে যে কলমটা ছিল, এটা ছিল কি, এটা উপর থেকে দেখছি কিন্তু, হ্যাঁ কলমের এটাকে এরকম করে ভাবতে হবে, এটা হচ্ছে কলমটা, এর একটা সাইড কত ছিল 100, একটা সাইড 300। 300, এর কি হলো এই অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটা কি হলো, এই অ্যাক্সিস অ্যাবাউট আই, আই কি হলো মিনিমাম। মিনিমাম এলো। তার মানে এই অ্যাক্সিস অ্যাবাউট কে মিনিমাম আসবে, এই অ্যাক্সিস অ্যাবাউট। তাহলে এটা বলো এই যে বিমটা, এই বিমটা এই এই অ্যাক্সিস বরাবর বাকেল হবে। এই অ্যাক্সিস বরাবর বাকেল হবে, এইভাবে বাকেল হবে না, যেটা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছো না, ওই এক্স অ্যাক্সিস বরাবরই হবে। কোন ডাইরেকশনে হবে, এটা একটু সাইড থেকে আঁকি তাহলে ভালো বুঝতে পারবে। স্যার লিস্ট ডাইরেকশন যার ক্ষেত্রে বেশি হবে সেটার ক্ষেত্রে এক্স অ্যাক্সিস এটা দেখো, এটা হচ্ছে আমাদের কি এক্স এক্স, এটা হচ্ছে কি আমাদের ওয়াই ওয়াই। তাহলে বিমটা এইভাবে বাকেল হবে, না বিমটা এই যে ডাইরেকশনটা, বুঝতে পারছো, এইভাবে বাকেল হবে। এটা হচ্ছে একটা টাইপ, আর এটাকে যদি আমি আলাদা একটা পিকচারে দেখাই, এটা একটা ডাইরেকশন,
স্যার এক্স এক্স ডাইরেকশনে স্যার বাকেল হবে ওটা। এক্স এক্স ডাইরেকশনে বাকেল হলে বলবে এটা কোন ডাইরেকশন। এই যে আমি ছবিটা এখন যে বাকেলটা দেখাচ্ছি সেটা কোন ডাইরেকশনে বাকেল দেখাচ্ছে? এক্স এক্স এই তো এক্স এক্স এ দেখাচ্ছে না, এটা ওয়াই ওয়াইটাকে বাকেল করছে, ওয়াই ডাইরেকশনটাকে বাকেল করছে। এক্স এক্স ডাইরেকশনে বাকেল যখন হবে সেটা হবে কেমন? স্যার হরিজন্টালি ঠিকই আছে স্যার, এটা ভার্টিক্যালি করছে। এটা হচ্ছে যদি এই সাইডটা বাকেল হয়, এই সাইডটা আর এই সাইডটা যদি বাকেল হয়, এরকম করে যদি বাকেল হয়, বুঝতে পারছো? এরকম করে যদি বাকেলটা হয় তাহলে সেটা হবে কি এক্স ডাইরেকশনে বাকেল। এরকম করে যদি বাকেলটা হয় তাহলে সেটা হবে কি এক্স ডাইরেকশনে, তাহলে কি হবে এক্স ডাইরেকশনে বাকেল। বুঝতে পারলে? এটা তো বুঝতে পারছো, যেই সাইডটা মোটা থাকবে, এই সাইডটা মোটা, এটাকে বাকেল করতে বেশি কষ্টকর হবে। যে সাইডটা পাতলা থাকবে, যে সাইডটা কি থাকবে পাতলা থাকবে, তাহলে এইভাবে এটাকে জিনিসটাকে বাঁকাতে বেশি কম ফোর্স অ্যাপ্লাই করতে হবে। বোঝা যাচ্ছে? এই সাইডটা তো মোটা আছে, এটাকে বাঁকাতে হলে এই পুরো জিনিসটাকে তো আমাকে এরকম করে বাঁকাতে হবে না, এই পুরো জিনিসটাকে তো আমাকে এরকম করে বাঁকাতে হবে। হবে কি হবে না? স্যার কিন্তু কোন দিকে বাঁকবে, ডান দিক নাকি বাঁ দিক? বুঝতে পারছো না? বুঝে গেছি ওয়াই ডিরেকশনে বাঁকবে, কিন্তু কোন দিকে, ডান দিক নাকি বাঁ দিক? ওয়াই ডাইরেকশনে ওয়াই বাঁকবে। এটা তো ওয়াই ডাইরেকশনে, আমি এটা দেখাচ্ছি এটা ওয়াই ডাইরেকশনে দেখাচ্ছি, কিন্তু এইভাবে বাঁকবে না, বাঁকবে হচ্ছে এই ডাইরেকশনে, বাঁকবে হচ্ছে এইভাবে। যেদিকে কি হবে জিনিসটা পাতলা থাকবে, যেদিকে জিনিসটা পাতলা থাকবে সেই ডাইরেকশনে কিন্তু বাঁকবে। সেই ডাইরেকশনে আমার কি হবে আই কম আসবে, সেই ডাইরেকশনে আমার কি হবে লিস্ট রেডিয়াস অফ জাইরেসি কম আসবে, আর রেডিয়াস অফ জাইরেসি কম আসবে। বুঝতে পারছো? একটা স্কেল নাও, একটা স্কেল নাও, স্কেলটাকে যখন তুমি বেন্ড করার চেষ্টা করবে, কোন দিকে বেন্ড স্যার হবে? এটা বেন্ড হওয়ার চেষ্টা করলে এই ডাইরেকশনে বেন্ড হবে। একটা স্যার স্কেল নিয়ে বেন্ড করে দেখো, বুঝতে পারবে। এই চওড়াটা অ্যাবাউট এটাকে বেন্ড করা যাবে না, এইদিকে এরকম করে কি বেন্ড করা যাবে? না স্যার। এভাবে কি বেন্ড করা যাবে? এভাবে বেন্ড করতে পারবে না। তোমাকে বেন্ড যখন হবে, এটা দেখবে এই যে পেটটা, এই পেটটা ভেতর দিকে চলে যাচ্ছে, এই সাইডটা ভেতর দিকে যাবে না, এই সাইডটা কোনো মতেই ভেতর দিকে তুমি পাঠাতে পারবে না, এই সাইডটাকে এদিকে ট্রান্সফার করতে, এই সাইডটাকে এদিকে আর এই সাইডটাকে এদিকে ট্রান্সফার করতে পারবে না। এই যে পেটটা যেটা আছে এইটা দেখবে কি হচ্ছে ভেতর দিকে চলে যাচ্ছে, এই দুটো এন্ড কাছাকাছি চলে আসছে। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে কিছুটাও? এটা মনে রেখো যে আই যার মিনিমাম হবে, যে ডাইরেকশনে আই মিনিমাম হবে সেই ডাইরেকশনেই বাকেল করবে, যে ডাইরেকশনে আই মিনিমাম হবে সেই ডাইরেকশনেই কে মিনিমাম হবে, আর সেই ডাইরেকশনেই কলমটা বাকেল করবে। এই বাকেলটা কোন ডাইরেকশনে করবে এটা জানার জন্য আমাদের কি, আমাদের কে সাহায্য করে এটা জানার জন্য, এটা লিস্ট রেডিয়াস অফ জাইরেসি আমাদের সাহায্য করে। ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট কি? এখানে এটা দেখানো হয়েছিল যে তোমাদের যে আমাদের যে বিমের যে বাকলিং সেটা কার উপর ডিপেন্ড করে? জেড, জেড এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে? জেড ইকুয়ালস টু কি? জেড ইকুয়ালস টু হচ্ছে কি আই বাই ওয়াই। আই বাই ওয়াই। আর এখানে যে কলমের যে বাকলিং সেটা কার উপর ডিপেন্ড করে? কার উপর ডিপেন্ড করে? এফেক্টিভ লেন। কে এর উপর। কে এর মান হচ্ছে কি রুট ওভার আই বাই এ। ঠিক আছে? ক্লিয়ার? না এটা তো বলে দিলাম সব কিছু। তাহলে এবারে লং কলম আর শর্ট কলম আর ইন্টারমিডিয়েট কলম কার এগেনস্টে হয়? আমাদের লিস্ট রেডিয়াস অফ জেরেসি
least radius of gyrosy equals to সরি লং কলম শর্ট কলম এটা আমাদের কার উপর ডিপেন্ড করে হয় স্লেন্ডারনেস রেশিও ইকুয়ালস টু কি এফেক্টিভ লেন্থ অফ দ্য কলম ডিভাইডেড বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেসি। এবার ঠিক আছে, এটা হচ্ছে কি আমরা এরকম করে কার মান পাবো সিলিন্ডারনেস রেশিও। তাহলে শর্ট কলম কাকে বলবো? যখন এই সিলিন্ডারনেস রেশিওর মান কত থাকবে 32 থেকে কম থাকবে তখন আমরা সেটাকে কি বলবো সেটাকে শর্ট কলম। তারপর কি যখন এর মান 32 থেকে 120 মাঝখানে থাকবে তখন সেটাকে কি বলবো ইন্টারমিডিয়েট কলম। ঠিক আছে। আর এর ভ্যালু সিলিন্ডারনেস রেশিওর ভ্যালু যখন 120 উপরে চলে যাবে তখন সেটাকে কি বলবো আমরা লং কলম। সেটাকে তখন আমরা কি বলবো লং কলম। ঠিক আছে, ক্লিয়ার? তখন সেটাকে আমরা কি বলবো লং কলম। আর এটা জেনে রাখো যে শর্ট কলমের যে ফেলিওর সেটা কি কারণে হবে? শর্ট কলমের ফেলিওর হয় মেটেরিয়াল ক্রাশিং এর কারণে। যে মেটেরিয়াল থাকে সেটা ক্রাশ করে গিয়ে কি হয় শর্ট কলমের ফেলিওর হয়। আর লং কলমের ফেলিওর হয় বাকলিং এর কারণে। লং কলমের ফেলিওর হয় কি যে বাকলিং এর কারণে কি হয় লং কলমের ফেলিওর হয়। কিন্তু ইন্টারমিডিয়েট কলম এটা দুটো রিজনই ফেল করতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এমন একটা কন্ডিশন বলো যেখানে কি হবে লিস্ট রেডিয়াস অফ জাইরেসি এক্স আর দুটো ডাইরেকশনে কি হবে যে কোনো দুটো ডাইরেকশনে কি হবে সমান হবে। দুটো ডাইরেকশনেই কি হবে বলছি আমি, এই যে মিন বলে কিছু থাকবে না, দুটো ডাইরেকশনেই এক্স আর ওয়াই সিমেট্রিক্যাল হলো। সিমেট্রিক্যাল তো সব সেকশনে সিমেট্রিক্যাল, রেক্টেঙ্গেলও সিমেট্রিক্যাল আর স্কয়ারও সিমেট্রিক্যাল। যদি স্কয়ার সেকশন হয় মানে লেনটা কি হলে যদি স্কয়ার সেকশন হয় আর কি যদি সার্কুলার সেকশন হয়, সেক্ষেত্রে কি হবে এই কে এর মান কি হবে দুটো ক্ষেত্রেই সমান হবে। আর এখানে তো চারিদিকেই সমান হবে। ঠিক আছে, এই জন্য প্রিফার করা হয় স্কয়ার আর কি সার্কুলার কলম দেওয়ার জন্য, যাতে কোনো ডাইরেকশনে দুটো ডাইরেকশনে কি যে কোনো ডাইরেকশনে কি কলমটা ইকুয়ালি কি থাকে মজবুত থাকে। ঠিক আছে, কোনো ডাইরেকশনে যাতে কলমটা কি হয় উইক না হয়, দুটো ডাইরেকশনে কি ইকুয়াল ভাবে কলমটা যাতে মজবুত থাকে। ক্লিয়ার? এই জন্য কি প্রিফার করা হয় স্কয়ার কলম নাহলে সার্কুলার কলম আর স্কয়ার কলম ইউজ করলে কি হবে কোনো ডাইরেকশনে দেখো এটা যেহেতু রেক্টেঙ্গুলার কলম সেহেতু কি হচ্ছে একটা সাইডে কি হচ্ছে যে আয়ের মান এটা কম চলে আসছে। এটা যদি রেক্টেঙ্গেল হতো তাহলে কি হতো দুটো জায়গায় আমাদের সেম ভ্যালু বসতো, সেই জন্য এটা কি চলে আসতো সেক্ষেত্রে ইকুয়াল চলে আসতো। আর সার্কেলের ক্ষেত্রে কি আয়ের মান i ইকুয়ালস টু পাই বাই 64 ডি টু দি পাওয়ার 4 64 d to the power 4 যে কোনো ডাইরেকশনে x বলো আর y বলো দুটো ডাইরেকশনে আমাদের কি একই। স্যার একই তো হবে দুটো ডাইরেকশনে। দেখো এখানেও আবার কি যদি আমরা সিলিন্ডারনেস রেশিও দেখি সেটাও আবার কি কংক্রিটের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা। কংক্রিটের ক্ষেত্রে যখন শর্ট কলম লং কলম আর ইন্টারমিডিয়েট কলম পড়বে সেক্ষেত্রে কিন্তু কংক্রিটের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট কলমটা বাদ আছে, শর্ট কলম আর লং কলম পড়বে সেখানে কি আছে সেখানে ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ আছে। কি আছে এখানে আছে কি
এখানে আছে তোমার ভ্যালু। শর্ট কলম কাকে বলবো? যখন 3 থেকে 12-র মধ্যে থাকবে, আর লং কলম যখন 12 থেকে 60-এর মধ্যে থাকবে। ঠিক আছে, 60-এর উপরে হতে পারে না। আর এখানে যদি 3-এর থেকে নিচে থাকে সেটাকে কি বলবো? পেডিস্ট্রিয়াল। কিন্তু এখানে কি ফর্মুলাতে মেন কি চেঞ্জ আছে? ফর্মুলার মধ্যেই চেঞ্জ আছে। ফর্মুলাটা কি? ওখানে কি পড়লাম আমরা? থিওরি অফ স্ট্রাকচারে আমরা কি পড়লাম? L effective বা least radius of gyration. এফেক্টিভ বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেসি। কিন্তু এখানে দেখো, এখানে ফর্মুলাটা কি হচ্ছে? এফেক্টিভ লেন্থ বাই লিস্ট ল্যাটারাল ডাইমেনশন। এই দুটো ডাইমেনশন, এটা হচ্ছে ল্যাটারাল ডাইমেনশন, যে লোড এদিকে লাগছে, তার মানে এই দুটো ডাইমেনশনই হচ্ছে কি ল্যাটারাল ডাইমেনশন। এই ল্যাটারাল ডাইমেনশনের যেটা লিস্ট ল্যাটারাল ডাইমেনশন, সেটা দিয়ে আমরা কি করব? ডিভাইড করে চেক করব। ঠিক আছে, এই যে দুটো ডাইমেনশন এর মধ্যে যে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন, সেটা দিয়ে আমরা চেক করব, যে সেটা দিয়ে আমাদের কি আসবে? স্লেন্ডারনেস রেশিওর ভ্যালু আসবে। ঠিক আছে, ক্লিয়ার? এটা কি কিন্তু কার পার্ট? কংক্রিটের। ঠিক আছে, এই ভ্যালুগুলো দেখলে পরে কনফিউজ হও না। এইগুলো হচ্ছে কার পার্ট? এগুলো হচ্ছে থিওরি অফ স্ট্রাকচারের পার্ট। এই ভ্যালুগুলো একটা 3-এর কম থাকলে কি হবে? লেখা আছে এটা দেখছি। পেডিস্টাল। এখন পর্যন্ত কার কোনো সমস্যা? পেডেস্টালটা কি স্যার? পেডেস্ট্রিয়ালটা হচ্ছে কি, যার কি থাকবে? হাইট খুব কম থাকবে। হাইট কি থাকবে? খুবই কম থাকবে। একটা বিশাল খাম্বা টাইপের থাকবে, থাম্বা টাইপ, যার হাইট কি থাকবে? খুব কম থাকবে। এরকম একটা কম্প্রেসিভ মেম্বার। ঠিক আছে, স্যার এটার এক্সাম্পল একটা দিলে হবে। এক্সাম্পল বানিয়ে দেখাতে হবে তাহলে। এক্সাম্পল স্যার মানে ইউজ করা হয় না, মানে দেখা যায় না কনস্ট্রাকশনের ক্ষেত্রে। কনস্ট্রাকশনের ক্ষেত্রে যদি কোনো স্ট্যাচু রাখে কোনো জিনিসের উপর, এবার সেটার হাইট যদি খুবই ছোট হয়, এটা অনেক সময় দেখো না, এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করা আছে, তার ওপর কোনো একটা স্ট্যাচু রাখা আছে, কারো মূর্তি রাখা আছে। যদি সেটা গ্রাউন্ড থেকে খুবই কম ডিস্টেন্সের মধ্যে থাকে, সেরকম টাইপের কোনো কিছু। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, এরকম কোনো এক্সাম্পল হয় না, দেখে ম্যাচ করবে। এক্সাম্পল তো প্রচুর আছে, কিন্তু তোমাকে রাস্তায় যখন হাঁটাচলা করবে তখনই তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ, এটা পেডিস্ট্রিয়াল, এটা কলম, এটা লং কলম, এটা শর্ট কলম, এরকম টাইপের। স্ট্রাকচারে পেডেস্টাল ইউজ হয়? হ্যাঁ, স্ট্রাকচারে মানে কলাম এর মতো? এটা মানে কলামের মতনই নাকি সাইজে কম হলেও? সাইজে অনেকটাই ছোট। সাইজে ছোট ইন দ্য মিনস এর যে মানে কম্প্রেশন মেম্বারই হবে তো এটা? হ্যাঁ, কম্প্রেশন মেম্বার, কিন্তু এর উইথটা, এর যে ল্যাটারাল যে ডাইমেনশনগুলো, এগুলো হবে কি, একটা হবে এটা কংক্রিটের, এর যে এই ডাইমেনশনটা, এই ডাইমেনশনের তুলনায় এর ডেপথ কি হবে? খুবই কম হবে। এর ডাইমেনশনের তুলনায় এর ডেপথ কি হবে? খুবই কম হবে। ঠিক আছে, কিচ্ছু আসবে না, ডাইরেক্ট এই ভ্যালুটা দিয়েই কোশ্চেন আসবে, যে যদি স্লেন্ডারনেস রেশিও লেস দেন 3 হয়, এরকম কলমকে কি বলবো? ঠিক আছে, যদি আসে। কার কোনো প্রবলেম? না দেখো, এবার হচ্ছে কি অ্যানালিসিস অফ লং কলম। এবার আমাদের কি আসছে? অ্যানালিসিস অফ লং কলম। লং কলমের অ্যানালিসিসের জন্য অয়েলার্সের একটা থিওরি আছে। অয়েলার্সের একটা থিওরি আছে কার জন্য? লং কলমের
অ্যানালিসিসের জন্য। কিন্তু এই যে থিওরিসের অয়েলার্সের থিওরিতে কিছু অ্যাজাম্পশন আছে। অ্যাজাম্পশন মানে কিছু জিনিসকে ধরে নেওয়া হয়েছে। সেগুলো কি কি? ফার্স্ট সেটা কি, মেটেরিয়াল যেটা আমাদের হবে সেটা কি হবে, হোমোজিনিয়াস হবে অ্যান্ড আইসোটপিক অ্যান্ড লিনিয়ারলি ইলাস্টিক। এর মানে এটা কি? হোমোজিনিয়াস মানে স্যার মিশ্রণ। ক্রস সেকশনে সব জায়গাটা একই থাকবে মেটেরিয়াল। হোমোজিনিয়াস মানে হচ্ছে কি, একটা মেটেরিয়ালের দুটো পয়েন্ট যে কোনো কোনায়, যে কোনো পয়েন্টে একটা ডাইরেকশনে, একটা নির্দিষ্ট ডাইরেকশনে কি হবে, যে প্রপার্টি শো করবে সেটা কি হবে, সেম প্রপার্টি শো করবে। যে কোনো একটা নির্দিষ্ট ডাইরেকশনে, যে কোনো একটা নির্দিষ্ট ডাইরেকশনে, এবং যদি এই ডাইরেকশনটা সেম হয়, তাহলে যে কোনো একটা নির্দিষ্ট ডাইরেকশনে তুমি এখানেও যদি একটা পয়েন্ট নাও, সেও কি এই ডাইরেকশনে কি করবে, একটা নির্দিষ্ট সেম প্রপার্টি শো করবে। ঠিক আছে, এটাই কি বলবো, হোমোজিনিয়াস। এরকম যদি কোনো মেটেরিয়াল শো করে সেটাই কি বলবো, হোমোজিনিয়াস মেটেরিয়াল। নেক্সট হচ্ছে কি, আইসোটপিক। আইসোটপিক মানে যে কোনো একটা পয়েন্টে যে কোনো ডাইরেকশনে কি হবে, এ সেম প্রপার্টি শো করবে। যে কোনো একটা ডাইরেকশনে, যে কোনো একটা পয়েন্টে কি হবে, এ কি করবে, সেম প্রপার্টি শো করবে। ঠিক আছে, যে কোনো একটা পয়েন্টে যে কোনো ডাইরেকশনে এ সেম প্রপার্টি শো করবে। ঠিক আছে, কিন্তু যদি কোনো একটা মেটেরিয়ালকে বলা হয় হোমোজিনিয়াস প্লাস আইসোটপিক, তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি একটা কোনো মেটেরিয়ালকে বলা হয় হোমোজিনিয়াস প্লাস আইসোটপিক, সেক্ষেত্রে মেটেরিয়ালটা কি কেমন বিহেভ করবে, আর এই জিনিসটাকে একটু আলাদা করে যদি আমি বলি, যে এই হোমোজিনিয়াস মেটেরিয়াল এমন একটা মেটেরিয়াল হবে যে একটা ডাইরেকশনে, একটা নির্দিষ্ট ডাইরেকশনে একই রকম বিহেভিয়ার ছাড়া অন্য কোনো রকম বিহেভিয়ার দেখাতে পারবে না। আইসোটপিক মেটেরিয়াল কি হচ্ছে, যে একটা পয়েন্টে ও একই রকমই বিহেভিয়ার দেখাতে পারবে। তাহলে এটাকে যদি কম্বাইন করা হয় কি হবে, আইসোটপিক আর হোমোজিনিয়াস যদি আইসোটপিক অ্যান্ড হোমোজিনিয়াস হয়, তাহলে কি হচ্ছে, একটা মেটেরিয়াল যে কি হচ্ছে, একটা ডাইরেকশনে একটাই প্রপার্টি দেখাতে পারবে, প্লাস কি হবে, একটা পয়েন্টে যে কোনো ডাইরেকশনে সেম প্রপার্টি দেখাতে হবে তাকে। একটা পয়েন্টে যে কোনো ডাইরেকশনে ওকে আবার কি হবে, সেম প্রপার্টি দেখাতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা কি হবে, ক্লিয়ার হলো ব্যাপারটা? তার মানে তুমি আইসোটপিক আর হোমোজিনিয়াস বললে ওই মেটেরিয়ালটার মধ্যে যে কোনো পয়েন্টে, যে কোনো ডাইরেকশনে কি হবে, সেম প্রপার্টি শো করবে মেটেরিয়ালটা। স্যার এই সিগমা 1 আর প্লাস সিগমা 2টা হয়ে যাবে আর কি। প্লাস হবে না, এদের ক্যারেক্টারিস্টিক গুলো ম্যাচ করে যাবে। প্লাস হবে না, প্লাস কোথায় হচ্ছে, এর মানেটা এটাই হচ্ছে যে হোমোজিনিয়াস মেটেরিয়াল কি, বলো কি বললাম, স্যার একটা ডিরেকশনে একটাই কাজ করে, মানে একটা টাইপেরই এটাই প্রপার্টি, প্রপার্টি। একটা ডাইরেকশনে ওকে সেম প্রপার্টি দেখাতে হবে। আর আইসোটপিক মানে একটা ডিরেকশনে যেটা থাকবে সেটাই সেই প্রপার্টিটাই সব ডিরেকশনে একটা থাকবে। পয়েন্টে ওকে সেম প্রপার্টি শো করতে হবে, একটা পয়েন্টে ও কি করতে হবে, ওকে সেম প্রপার্টি শো করতে হবে। এবার এই দুটোকে প্লাস হয়ে যাচ্ছে, কি হচ্ছে, ওকে একটা ডাইরেকশনেও সেম প্রপার্টি শো করতে হবে, তার সাথে সাথে কি হচ্ছে, একটা পয়েন্টও ওকে আবার সেম প্রপার্টি শো করতে হবে, একটা পয়েন্টে যে কোনো ডাইরেকশনে ওকে আবার কি করতে হবে, সেম প্রপার্টি শো করতে হবে।
তাহলে কি হচ্ছে, একটা মেটেরিয়ালের মধ্যে যে কোনো পয়েন্টে যে কোনো ডাইরেকশনে ওকে কি করতে হচ্ছে, সেম প্রপার্টি শো করতে হচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? আইসোটপিক হ্যাঁ অ্যান্ড হোমোজিনিয়াস হলে কি হবে? হ্যাঁ কারো কোনো ডাউট আইসোটপিক আর হোমোজিনিয়াসের মধ্যে? আইসোটপিক আর হোমোজিনিয়াসের মধ্যে কোনো ডাউট কারো? দেখো এখন ইনিশিয়াল স্টেজ, এখন যদি জিনিসপত্র না শেখো পরে আর কখন শিখবে? এখনই চান্স শিখে নেওয়ার, ঠিক আছে? তাই আবার জিজ্ঞেস করছি, কারো কোনো ডাউট হোমোজিনিয়াস আর আইসোটপিক মেটেরিয়ালের ব্যাপারে? আর ওটাকে অ্যাড হয়ে গেলে কি হচ্ছে? স্যার এটা নিয়ে আমার 3বার হলো জানো এটা। বলতে তো তাও পারো না। তাহলে কি হচ্ছে, হোমোজিনিয়াস, আইসোটপিক, আর কি বলেছে, লিনিয়ারলি ইলাস্টিক। লিনিয়ারলি ইলাস্টিক মানে এই যে ইলাস্টিসিটি যেটা কার্ভ হবে, ইলাস্টিক যে কার্ভ হবে, স্ট্রেস স্ট্রেন কার্ভ, এটা কি হবে, এটা হবে একটা স্ট্রেট লাইন। এটা কি হবে, একটা স্ট্রেট লাইন। যেই আমি কি করব, আনলোড করব, আবার কি হবে, আবার ফুল কি হবে, এই পয়েন্টে আবার চলে আসবে। আমি লোড দিলে এটা স্ট্রেট লাইন বরাবর যাবে, আর আনলোড করলে আবার স্ট্রেট লাইন বরাবর চলে আসবে। এর মানে হচ্ছে কি লিনিয়ারলি ইলাস্টিক। তাহলে মেটেরিয়ালটা কি হবে, হোমোজিনিয়াস হতে হবে, আইসোটপিক হতে হবে, আর লিনিয়ারলি কি হতে হবে, ইলাস্টিক হতে হবে। ক্লিয়ার? হ্যাঁ এটা হলো ফার্স্ট অ্যাজাম্পশন। সেকেন্ড অ্যাজাম্পশন কি, অ্যাক্সিস অফ দ্য কলাম ইজ পারফেক্টলি স্ট্রেট হোয়েন আনলোডেড। মানে যখন আমি আনলোড করব, কলমটাকে লোড লাগিয়ে যখন আনলোড করব, কলমটা যাতে, কলমের যে অ্যাক্সিসটা, কলমের যে অ্যাক্সিসটা যেটা থাকবে সেটা যাতে পারফেক্টলি, কলমের যে অ্যাক্সিসটা যেটা থাকবে সেটা যাতে পারফেক্টলি কি থাকে, স্ট্রেট থাকে। ঠিক আছে? এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই পুরো এই কোশ্চেনটাই তোমাদের কিন্তু আসতে পারে, আর এটা ইন্টারভিউতেও আসতে পারে। ঠিক আছে? আর কি নেক্সট হচ্ছে কি, আমাদের যে লোডটা যেটা অ্যাপ্লাই হবে, লোড যেটা অ্যাপ্লাই হবে সেটা কি হবে, পাসিং থ্রু দ্য অ্যাক্সিস। অ্যাক্সিস যেটা থাকবে, এই যে অ্যাক্সিস থাকবে, সেই অ্যাক্সিস বরাবর যাতে কি হয়, লোডটা পাস করে, একদম অ্যাক্সিস বরাবর যাতে লোডটা কি হয়, পাস হয়। ঠিক আছে? আর কি বলেছে, আমরা যে লোডটা, স্ট্রেসটা যেটা দেব, স্ট্রেস ইন স্ট্রাকচার আর উইদিন দ্য ইলাস্টিক লিমিট। মানে আমরা যে স্ট্রেসটা অ্যাপ্লাই করবো, যে লোডটা অ্যাপ্লাই করবো, সেটা কিন্তু কি থাকবে, আমাদের যে স্ট্রেস স্ট্রেন কার্ভ পড়েছিলে, যদি এটা কার্ভ হয়, এটা কি থাকবে, ইলাস্টিক যে জোন, ইলাস্টিক জোনের মধ্যে কিন্তু এটা লাই করবে। যে স্ট্রেসটা আমরা অ্যাপ্লাই করব, যে স্ট্রেসটা আমরা দেব, সেটা কিন্তু কি হবে, ইলাস্টিক জোনের মধ্যেই থাকবে, এটা যাতে প্লাস্টিক জোনে না চলে যায়। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? প্রপোর্শনালিটি লিমিট হবে না? না, প্রপোর্শনাল ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিট আগে আসে না, প্রপোর্শনালিটি লিমিট আগে আসে? প্রপোর্শনালিটি লিমিট। হ্যাঁ, তাহলে তার থেকেও আমরা বেশি করতে পারি, কিন্তু ইলাস্টিক লিমিটটাকে আমরা কি করতে পারি না, ক্রস করতে পারবো না। ঠিক আছে? ঠিক আছে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে ফ্লেক্সচারাল রিজিডিটি, যেটা ফ্লেক্সচারাল রিজিডিটি সেটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। ফ্লেক্সচারাল রিজিডিটি মানে যে আমাদের একটা কোনো মেম্বারকে বেন্ড করতে যে ফোর্স অ্যাপ্লাই করতে হয়, সেটাই হচ্ছে কি ইউনিট অ্যাঙ্গেল তৈরি করতে। মানে একটা মেম্বারকে মনে করো এই পোর্শনে একটু একটা পরিমাণ বেন্ড করতে, এই পোর্শনটাকে যদি আমি কেটে বার করি, আর এই পোর্শনটাকে যদি কেটে বার করি, এই দুটো পোর্শন, এটাকে বেন্ড করতে যতটা আমার লোড, যতটা ক্ষমতা লাগবে, এইটাকে বেন্ড করতেও আমার যাতে সেম ক্ষমতা লাগে। তার মানে কি, এর মধ্যে যে ফ্লেক্সিবল রিজিডিটি যেটা আছে, সেটা কি থ্রু আউট দ্য
থ্রু আউট দ্য কি কলম কি থাকবে কনস্ট্যান্ট যাতে থাকে, ঠিক আছে। যাতে এটাকে বেন্ড করতে আমাকে যে কোনো পোর্শন থেকে যে কোনো পোর্শনে আমাকে বেন্ড করতে ইকুয়াল লোড অ্যাপ্লাই করতে হয়। আর এর মানেটা এটাই হচ্ছে কি যাতে ফ্লেক্সিবল আর রিজিডিটি যেটা সেটা কি থাকে কনস্ট্যান্ট থাকে। ক্লিয়ার? ফ্লেক্সিবল আর রিজিডিটি যাতে কি থাকে কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। হ্যাঁ আর কি থাকবে কলমটা যাতে লং কলম হয় আর ইটস ফেল অনলি ইন বাকেল। আর কলমটা কি থাকবে কলম ইজ লং অ্যান্ড প্রিজোমেট্রিক অ্যান্ড ইটস ফেল অনলি ইন বাকলি, ঠিক আছে। কলমটা কি থাকবে লং কলম হতে হবে, কলমটা প্রিজোমেট্রিক হতে হবে, ঠিক আছে। আর প্রিজমেটিক মানে প্রিজোমেট্রিক মানে একটা হয় রেক্ট্যাঙ্গেল সার্কেল এরকম টাইপের হবে, এরকম হবে না যে এরকম করে একটা কলম বানিয়ে দিলে বা এরকম করে একটা কলম বানিয়ে দিলে, বুঝতে পারলে? মানে ইরেগুলার টাইপের আর কি। হ্যাঁ স্যার ক্রাসিংটা কেন হয় না? হ্যাঁ কোনো কারণে তো হতেও পারে ক্রাসিং। লং কলমে ক্রাসিং হবে না, বেন্ড ও বাকলিং এর কারণেই ফেল করবে। কিন্তু আর বাকলিং ক্রাসিং হতেও পারে ক্রাসিং হলেও হতে পারে, কিন্তু এই থিওরিটা তখনই অ্যাপ্লাই হবে, এই থিওরিটাকে অ্যাপ্লাই করতে হলে এই অ্যানালিসিসটাকে অ্যাপ্লাই করতে হলে আমাকে ধরেই নিতে হবে কলমটা ক্রাসিংয়ে লং কলম হবে, লং কলম ক্রাসিংয়ে ফেল করবে না আমার, ঠিক আছে। ঠিক আছে। তখন এই অ্যানালিসিসটা কখন কাজে লাগবে যখন আমরা এই অ্যাজাম্পশন মানে কি এটা মেনে চলার। হ্যাঁ এটা আমরা মেনে চলবো। কখন মেনে চলবো যদি এটা সত্যি হয় তাহলে এটাকে মেনে চলার কোনো দরকার আছে? তাহলে তো এটাই সত্যি। তাহলে কি এর মধ্যে কি আছে কিছু পার্সেন্টেজ চান্স আছে যেটা এটা নাও ঘটতে পারে, কিন্তু আমরা কি করব এটাই মেনে ক্যালকুলেশন করবো। আর যদি এই অ্যাজাম্পশনগুলো না নিই তাহলে কি হবে আরও ভেরিয়েবল বেড়ে যাবে ক্যালকুলেশনের মধ্যে, যদি ভেরিয়েবল বাড়ে তাহলে আমাদের ক্যালকুলেশনটা করতে আরও কি হবে অসুবিধা হবে, তাই তো। আমরা এক্স প্লাস ওয়াই এর যে ইকুয়েশন এটাকে আমরা ইজিলি সলভ করতে পারি। যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এ প্লাস বি এরকম থাকে তাহলে নিশ্চয়ই ওটা সলভ করতে বেশি অসুবিধা হবে, তাই তো। এগুলো কি এক একটা ভেরিয়েবল, এই যে ভেরিয়েবল এগুলোকে এলিমিনেট করার জন্য এগুলোকে বাদ দেওয়ার জন্য এক্সট্রা ভেরিয়েবলগুলোকে বাদ দেওয়ার জন্য আমরা কি করি কিছু কিছু অ্যাজাম্পশন নিই, যে অ্যাজাম্পশনগুলো কি হয় যে অ্যাজাম্পশনগুলো আমাদের সাহায্য করে জিনিসগুলোকে এলিমিনেট করতে। এমনই নয় যে র্যান্ডমভাবে আমরা এলিমিনেট করে দিলাম, এমন জিনিসকে এলিমিনেট করি যেটা আসার চান্স খুবই কম, ঠিক আছে। বুঝতে পারলে? হ্যাঁ তাহলে আমরা অ্যাজাম্পশনগুলো পড়লাম। এই তাহলে এই অ্যাজাম্পশনগুলো দিয়ে ও যে ফর্মুলাটা দিয়েছে সেটা কি সো অন দ্য বেসিস অফ those assumption Euler's propose a maximum load a long column can carry
this maximum load is known as Euler's load or crippling load. Or buckling load. Or তাহলে কি হলো, এই অ্যাজাম্পশন গুলো নিয়ে অয়েলার্স কি দিয়েছে, অয়েলার্স একটা ফর্মুলা দিয়েছে যেটাকে কি বলা হচ্ছে, আর একটা ফর্মুলা দিয়েছে যেটার সাহায্যে আমরা কি করতে পারি, একটা ম্যাক্সিমাম লোড বের করতে পারি, যেটা একটা লং কলম কি করতে পারে, ক্যারি করতে পারে বা সহ্য করতে পারে। এই লোডটাকে, এই ম্যাক্সিমাম লোডটাকে কি বলা হয়, এই ম্যাক্সিমাম লোডটাকে বলা হয় অয়েলার্স লোড, কিপলিং লোড আর কি বাকলিং লোড। এর ভ্যালু কি, এটাকে আমরা কি করি, পি ই দিয়ে রিপ্রেজেন্ট করি। এর ফর্মুলাটা হচ্ছে পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই এল এফেক্টিভ স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলাটা কি, পিই ইকুয়ালস টু অয়েলার লোড ইকুয়ালস টু পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই এফেক্টিভ লেন্থের স্কোয়ার। এটা হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট ফর্মুলার মধ্যে একটা। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ নেক্সট কি, নেক্সট আমরা পড়ব র্যাঙ্কাইন থিওরি। র্যাঙ্কাইন থিওরি, ঠিক আছে। এই থিওরিটার বিশেষত্ব কি, এই থিওরিটা লং কলম অ্যাজ শর্ট কলম দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। কি হচ্ছে, দিস থিওরি is applicable to long as well as short column। ঠিক আছে, এটা কি লং কলম অ্যাজ ওয়েল অ্যাজ শর্ট কলমের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল। তো ফর্মুলাটা কি, এটা হচ্ছে কি 1 বাই র্যাঙ্কাইল ফোর্স ইকুয়ালস টু র্যাঙ্কাইল লোড ইকুয়ালস টু 1 বাই ক্রাসিং লোড প্লাস 1 বাই অয়েলার্স লোড। ঠিক আছে, ফর্মুলাটা কি 1 বাই র্যাঙ্কাইল লোড ইকুয়ালস টু 1 বাই ক্রাসিং লোড বাই প্লাস 1 বাই অয়েলার্স লোড। ঠিক আছে, এটা লিখে নিতে পারবে, পি আর ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু র্যাঙ্কিং লোড, র্যাঙ্কাইন্স লোড, র্যাঙ্কাইন লোড, আর এটা হচ্ছে কি ক্রাসিং লোড, ক্রাসিং লোড। আর এটা কি অয়েলার্স লোড।
ঠিক আছে। এবার হচ্ছে কি, তাহলে এটা অ্যাপ্লাই হচ্ছে কি হবে দেখো, যদি কি হয় লং কলম হয়, যদি কি হয় লং লং কলম হয়, যদি লং কলম হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এফেক্টিভ লেন্থ এটা হাই হবে। আমরা এই ফর্মুলাটা কি, পি এর ফর্মুলা কি, পিটা কি, পাই স্কোয়ার ইআই বাই এল এফেক্টিভ স্কোয়ার। পি এটা আসলে কি, কোন লোড, এলর স্লোড। অয়েলার্স লোড। এটা কি ফর্মুলাটা কি, পাই স্কয়ার पाई स्क्वायर ई आई बाय एल इफेक्टिव स्क्वायर। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এল এফেক্টিভ, এল এফেক্টিভ যদি লং কলমের ক্ষেত্রে কি হবে, এল এফেক্টিভের মান বেশি হবে, লং কলমের ক্ষেত্রে লেন্থ বেশি হবে, তাই না? তাহলে কি হবে, এল এল এফেক্টিভের মান বেশি হবে, এল এফেক্টিভ বেশি হলে কি হবে, এল এফেক্টিভ এর স্কোয়ার কি হবে, এই স্কোয়ারের মানও বেশি হবে, হ্যাঁ কি না? লং লং কলমের লেন্থ তো বেশি থাকবে না, শর্ট কলমের থেকে লং কলমের লেন্থ বেশি থাকবে তো, তাই না? তাহলে লং কলমের লেন্থ বেশি থাকলে তার এফেক্টিভ লেন্থও বেশি হবে, এফেক্টিভ লেন্থ বেশি হলে তার এফেক্টিভ লেন্থের স্কোয়ার যেটা সেটাও বেশি থাকবে, হ্যাঁ কি না? এফেক্টিভ লেন্থ সেটাও বেশি থাকবে। যদি এফেক্টিভ লেন্থ যে স্কোয়ার এটা যদি বেশি হয় তাহলে এই ভ্যালুটা কি হবে, এই ভ্যালুটা কি হবে, কমবে। এই ভ্যালুটা কম হবে। এই ভ্যালুটা যদি কম হয় তাহলে তাহলে কি হবে, স্যার র্যাঙ্কিং লোডটা বেশি হবে না, ওটা কম হলে? এই ভ্যালুটা যখন কম হবে তার মানে তখন কি হবে, তার মানে কি, এই যে এই ভ্যালুটা কম হলে এই যে টোটাল ভ্যালুটা, এই ভ্যালুটা যদি কম হয়ে যায়, এটার মধ্যে এই ভ্যালুটা যদি কম হয়ে যায় তাহলে 1/pি পিই এই ভ্যালুটা বেশি হয়ে যাবে, এই ভ্যালুটা বেশি হয়ে যাবে, তাই না? এই ভ্যালুটা বেশি হয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এই ভ্যালুটা যেহেতু যখন বেশি হবে তার মানে কি, এই ফর্মুলাতে এই ফর্মুলাতে যে জিনিসটা অ্যাপ্লাই হবে সেটা কি হবে, মেন যে জিনিসটা ডমিনেট করবে সেটা কি, কোন লোডটা ডমিনেট করবে, কোন লোডটা ডমিনেট করবে, কে ডমিনেট করবে, মেনটা ডমিনেট করবে কি, আমাদের অয়েলার্স লোড। তার মানে কি হলো, এখানে পি আর ইকুয়ালস টু কি হয়ে যাবে, পি ই, এখানে পি আর ইকুয়ালস টু কি হয়ে যাবে, পি, যেটা আমরা পড়েছিলাম লং কলমের যে লং কলম কার দ্বারা অ্যানালিসিস হবে, অয়েলার্স থিওরি, ঠিক আছে? এটা যে লং কলমটা যেটা হবে তার মধ্যে কি হবে, মেন যেটা ফোর্সটা আসবে সেটা মেনলি কার সাথে ইকুয়াল হবে, সেটা ইকুয়াল হবে অয়েলার্স লোডের সাথে, ঠিক আছে? নেক্সট যেটা আছে, যদি শর্ট কলমের জন্য দেখো, শর্ট কলমে কি হবে, আমাদের লেন্থ যেটা কম হবে। কম হবে, তাহলে এর যে স্কোয়ার সেটা আরো বেশি কম হবে, তাই না? স্কোয়ার সেটা আরো বেশি কম হবে, এর ফলে কি হবে, পিই এই ভ্যালুটা বেশি হবে, এটা যদি কম হয়ে যায় তাহলে কি হবে, পিইটা বেশি হবে, পিই যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে পিই যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে 1/1 পি এই ভ্যালুটা কি হয়ে যাবে, কম হয়ে যাবে, এই ভ্যালুটা অনেকটা কম হয়ে যাবে, অনেকটাই কম হয়ে যাবে। যেহেতু এটা কম হয়ে যাবে তাহলে এটা নেগলেক্ট হয়ে যাবে,
এই পোর্শনটা নেগলেক্ট হয়ে যাবে শর্ট কলামের ক্ষেত্রে, তাই না? এটা যদি খুবই কম ভ্যালু আছে এটাকে আমরা নেগলেক্ট করে দিতে পারি। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যে র্যাঙ্কাইল লোড ইকুয়ালস টু কি হয়ে যাবে, সেক্ষেত্রে অনলি কি হয়ে যাবে, ক্রাসিং লোড হয়ে যাবে। সেক্ষেত্রে শর্ট কলামের ক্ষেত্রে তাহলে র্যাঙ্কাইল লোড ইকুয়ালস টু কি হয়ে যাবে, ক্রাসিং লোড হয়ে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা কি হবে? হ্যাঁ লং কলামের ক্ষেত্রে কি হবে, লং কলামের ক্ষেত্রে র্যাঙ্কাইল লোড ইকুয়ালস টু কি হয়ে যাবে, আমাদের অয়লার্স লোড হয়ে যাবে। আর কি শর্ট কলামের ক্ষেত্রে কি হবে, র্যাঙ্কাইল লোড ইকুয়ালস টু আমাদের কি হয়ে যাবে, অনলি ক্রাসিং লোড হয়ে যাবে। ঠিক আছে, যেটা আমরা আগেই পড়ে এলাম যে লং কলম কিসে ফেল করবে, বাকেলে। বাকি আর সেটা কার এজাম্পশন, সেটা হচ্ছে আমাদের অয়লার্স থিওরি, যেটা তার এজাম্পশন হচ্ছে এটা যে কলম লং হবে, বাকেলে ফেল করবে। আর এই ক্ষেত্রেও র্যাঙ্কাইনের ক্ষেত্রেও কি হচ্ছে, আমাদের মিলে যাচ্ছে যে লং কলম হলে আমাদের কোন লোডটা অ্যাপ্লিকেবল হবে, যে লোডটা দিয়ে আমরা ক্যালকুলেট করবো সেটা হচ্ছে কি অয়লার্স লোড। আর কি শর্ট কলম হলে সেটা কি ক্রাসিং লোড, কারণ আমাদের কি জেনেছি আমরা, শর্ট কলম কিসে ফেল করবে, মেটেরিয়াল ক্রাসিং এ। সেই জন্য এখানে কোন লোডটা মেন থাকবে, ক্রাসিং লোড। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ নেক্সট এটা একটা ইয়ে আছে, এটা করি। এবার দেখো ফর্মুলাটা কি তাহলে, 1/র্যাঙ্কাইন ইকুয়ালস টু 1 বাই বলো ক্রাসিং প্লাস 1/অয়লার্স। ঠিক আছে, এবার এই পাশটাকে যোগ করে দাও, সি ই প্লাস পি সি। ঠিক আছে, এবার নেক্সট কি করবো, এটাকে উল্টে দেবো। এটা উল্টে দিলে কি হবে, উল্টে দিলে এদিকটা উল্টে দিলাম, পি আর হয়ে গেল, এদিকটা উল্টে দিলে পি সি টু পি, এটাকে যদি একটু ঘুরিয়ে লিখি পি। নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ এই পুরোটা দিয়ে এটাকে ডিভাইড করব, পুরোটা দিয়ে কি করব, এটাকে ডিভাইড করব, সরি পুরোটা দিয়ে না, খালি আমাদের এইটা দিয়ে অয়লার্স লোডটা দিয়ে আমরা ডিভাইড করব। কি রয়ে যাবে, পিসি থাকলে ভালো ছিল, 1 প্লাস পিসি ডিভাইডেড বাই পিই। ঠিক আছে, আর আমরা কি জানি, ফোর্স ইকুয়ালস টু কি, ফোর্স ইকুয়ালস টু আর লোড ইকুয়ালস টু কি, স্ট্রেস ইন্টু এরিয়া। ফোর্স আর লোড ইকুয়ালস টু কি, স্ট্রেস ইন্টু এরিয়া, তাই না? ফোর্স ইকুয়ালস টু কি, স্ট্রেস ইকুয়ালস টু কি, পি বাই এ। কি হলো, স্ট্রেস ইকুয়ালস টু পি বাই এ কি না, স্ট্রেন ইকুয়ালস টু ডেল এল বাই এল। তাহলে এখান থেকে যদি আমরা পি বার করি, পি ইকুয়ালস টু কি, ইন্টু হয়ে যাবে স্ট্রেস ইন্টু এরিয়া। হ্যালো, হ্যাঁ তাহলে স্ট্রেস ইকুয়ালস টু কি, ফোর্স ইন্টু এরিয়া। কোনো ডাউট? কি বোরিং লাগছে? ওই জায়গাটা দেখছি, পিসিটার ওই জায়গাটা ক্যালকুলেশন। এইখানে হ্যাঁ এবার এটাকে উল্টে দাও, এটা ই, এবার
এটা দিয়ে ডিভাইড করো, পি ই দিয়ে, পরে গেল পি সি, এটা 1, পি দিয়ে ডিভাইড করছি 1 প্লাস পি সি বাই পি ই। এবার কি বলছি, এবার বলছি কি ফোর্স, ফোর্স ইকুয়ালসটা কি, ফোর্স ইকুয়ালসটা হচ্ছে কি স্ট্রেস ইনটু এরিয়া। এখানে আমাদের কি লাগবে, ক্রাসিং ফোর্স অর ক্রাসিং লোড সেটা লাগবে। ক্রাসিং লোড ইকুয়ালসটা কি, ক্রাসিং স্ট্রেস ইনটু এরিয়া। পেয়ে যাবো আমরা ক্রাসিং ফোর্স বা ক্রাসিং লোড। আমরা আগেই জানি স্ট্রেস ইকুয়ালস টু কি ফোর্স বাই এরিয়া, এরিয়া। তাহলে সেখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে, ফোর্স ইকুয়ালস টু কি স্ট্রেস ইনটু এরিয়া। এবার এটাকে এখানে পুট করব, ঠিক আছে। এখানে যদি আমরা বসাই কি আসবে, পি আর ইকুয়ালস টু স্ট্রেস, ক্রাসিং স্ট্রেস ইনটু এরিয়া প্লাস 1 প্লাস রুট ওভার সি ইনটু এরিয়া। আর এই ফর্মুলাটা, এটা হচ্ছে কি পি ই, পি এর ফর্মুলা কি, ফর্মুলা কি, পাই স্কয়ার ইআই বাই এল এফেক্টিভ স্কয়ার। ঠিক আছে। এবার এটাকে এখানে বসিয়ে দিলাম, পাই স্কয়ার ই আই ডিভাইডেড বাই এল এফেক্টিভ স্কয়ার, ঠিক আছে, ঠিক আছে। এবার হ্যাঁ এটাকে একটু সিম্পলিফাই করে নাও, উপরে রয়ে গেল ডিভাইডেড বাই 1 প্লাস এল এফেক্টিভ, প্রথমে এইটুকু পার্ট এটাকে আলাদা করে নাও, সিগমা সি ডিভাইডেড বাই পাই স্কয়ার ই, এটা উপরে চলে গেল এ ইন্টু এল এফেক্টিভ এর স্কয়ার ডিভাইডেড বাই আই ডিভাইডেড বাই আই। ঠিক আছে। এবার আই ইকুয়ালস টু আমরা কি জানি, আর কে ইকুয়ালস টু কি, কে ইকুয়ালস টু রুট ওভার আই বাই এ। রুট ওভার আই বাই কে। এবার তাহলে দুদিকে যদি স্কোয়ার করে দিই তাহলে কি হয়ে যাবে, কে আই স্কোয়ার। বাই এবার এখান থেকে যদি আমি আইটাকে লিখি আই ইকুয়ালস টু, তাহলে কি হয়ে যাবে, আই ইকুয়ালস টু কে স্কোয়ার ইন্টু এ। এ। এবার এখানে যদি আমি এটাকে পুট করে দিই, এটাকে যদি আমি এখানে পুট করে দিই তাহলে কি হবে, এখানে মনে করো এটাকে তোমরা একটু করে করবে, এখানে আমি লিখে দিলাম কে স্কোয়ার এ। তাহলে এই এ কেটে গেল, এবারে রয়ে গেল কি, এ কেটে গেল, রয়ে গেল কে, রয়ে গেল এর এফেক্টিভ স্কয়ার। এটা হচ্ছে কি একটা প্রুফ যেটা ডাইরেক্টলি তোমাদের আসতে পারে। তাহলে কি লিখতে পারি, পি আর ইকুয়ালস টু সিগমা সি এ বাই 1 প্লাস, এই যে এই টার্মটা, এটাকে আবার কি বলা হয়, এটাকে বলা হয় র্যাঙ্কাইন কনস্ট্যান্ট, ঠিক আছে, এটাকেও বলা হয় র্যাঙ্কাইন কনস্ট্যান্ট বাই স্কোয়ার বাই কে স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের একটা প্রুফ, যেখানে
সি বাই স্কয়ার ই ইজ কল কি বলা হয় এটাকে, কি বলা হয়? Rankine Rankine constant. ঠিক আছে, আর এই সিগমা সিটাকে কি হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে, এটা হচ্ছে ক্রাসিং স্ট্রেন আর ক্রাসিং স্ট্রেস আর ক্রাসিং স্ট্রেন, ক্রাসিং স্ট্রেন। ঠিক আছে, ক্লিয়ার? Yes. কার কোনো ডাউট? না sir. প্রবলেম করবে একটা একটা একাধটা প্রবলেম। করি যদি বলছে কোনো ক্ষেত্রে একটা সার্কুলার কলমে একটা সার্কুলার কলমের যে রেডিয়াস ডি থেকে কমে, ডি থেকে যদি 20% কমে, 20% কমানো হয়, তাহলে তার ওয়্যারলেস লোডের কত পার্সেন্ট কমবে, কত পার্সেন্ট রিডাকশন হবে, কত পার্সেন্ট রিডাকশন হবে? যদি তাহলে প্রথমে ধরি কত ছিল, ডি 20% রিডাকশন হলে সেকেন্ডে কি হবে, এটা এ, এটা যদি বি হয়, ফার্স্টে ছিল আরে এক দুই, ফার্স্টে ছিল কত ডি, সেকেন্ডে কি হবে 20% যদি রিডাকশন হয় তাহলে কি হবে 0.8 ডি, রাইট? 0.8 ডি। তাহলে এই ক্ষেত্রে লেন্থে কোনো চেঞ্জ নেই, খালি কি হচ্ছে আমাদের রেডিয়াসে চেঞ্জ করছে। ঠিক আছে, তাহলে ওয়্যারলেস ফর্মুলাটা কি, ওয়্যারলেস ফর্মুলাটা কি, বাই এটা, এক্ষেত্রে এটা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, যেহেতু লেন্থ চেঞ্জ হচ্ছে না, এটাও কনস্ট্যান্ট, তাহলে এই জিনিসগুলো আমাদের আর দরকার নেই, আমাদের দরকার ডাইরেক্ট কি দিয়ে আমরা লিখতে পারি, P1 বাই P2 আর ঘুরিয়ে লেখো P2 বাই P1 ইকুয়ালস টু E2, উপরেই আছে তাহলে একই সাথে হবে E2 বাই E1, E2 ইকুয়ালস টু কি হবে আর E1 ইকুয়ালস টু কি হবে, সরি I2 আর I1 ইকুয়ালস টু কি হবে, একটা সার্কেলের আইটা কি, সার্কেলের আই পাই, একটু আগে তো বললাম পাই pi by 64 d to the 4. দেওয়ার পর, তাহলে এই ক্ষেত্রে কি ডিটা কত আছে, 2 এর ক্ষেত্রে ডি কত, 0.8 ডি 64, এক্ষেত্রে একের ক্ষেত্রে ডিটা কত, অনলি ডি বাই ডি স্কোয়ার বাই 64, এবার এটাকে যখন ডিভাইড করলে কত আসবে, এটা কেটে যাবে, 64 কেটে যাবে, রইবে কি, ইকুয়ালস টু কি রয়ে যাবে, রয়ে যাবে কি 4 বাই টি টু দি পাওয়ার 4, তাহলে P2 বাই P1 ইকুয়ালস টু কি রয়ে যাবে 0.8 এর কিউব, এটা করলে কত আসবে, কত আসবে
কত আসবে? 0.4096। তাহলে আমাকে চেঞ্জ বার করতে হবে। চেঞ্জ মানে কি? ইনিশিয়াল মাইনাস ফাইনাল ডিভাইডেড বাই ইন্টু 100%। তাহলে ইনিশিয়ালটা কত ছিল? পি। তাহলে আমাকে কি ফর্মে নিয়ে আসতে হবে? এই ফর্মে। তাহলে কি 1 মাইনাস P2, এদিকেও আমি করে দেবো 1, এদিকেও আমরা কি করে দেবো 1 মাইনাস 0.4096। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি, এটাকে উপরে যাবে P1 মাইনাস P2 ডিভাইডেড বাই P1 ইকুয়ালস টু, এটাকে ক্যালকুলেট করলে কত আসবে? 0.6 তাই তো? আর এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করে দিই, এটা হয়ে যাবে এত পার্সেন্ট। কত আসবে? 49%। এইটা যেটা করলাম প্রবলেমটা, এটা ফেয়ারভাবে করবে। প্রবলেমটাকে ফেয়ারভাবে করতে গেলে কোনো প্রবলেম হলে তখন জানাবে, ঠিক আছে? বুঝতে পারলে কি হলো? বুঝলে প্রবলেমটা কি ছিল আসলে? বুঝলে যে আমাদের বাকি সব কিছু কনস্ট্যান্ট, একবার রিভাইজ করে দিন। বাকি সব কিছু কনস্ট্যান্ট আছে, খালি যদি বলছে যদি আমাদের রেডিয়াস রেডিয়াস যদি 20% রিডিউস হয়, রেডিয়াস 20% যদি ডায়ামিটার। ডায়ামিটার, হ্যাঁ ডায়ামিটার, ডায়ামিটার 20% হলে রেডিয়াস 20%ই হবে। যদি একটা বলে আরেকটা সেম পার্সেন্টই রিডিউস হবে, ঠিক আছে? ডায়ামিটার যদি 20% রিডিউস হয় তাহলে কি হবে? তাহলে আমাদের কি বলছে, আমাদের আমাদের অয়েলার যে লোড, সেটা অয়েলার্স লোডে কত পার্সেন্ট রিডিউস হবে, ঠিক আছে? কোশ্চেনটা বোঝা গেল? বাকি সব কিছু কিন্তু কনস্ট্যান্ট আছে। তাহলে প্রথমে যদি আমাদের ডি রেডিয়াস থাকে, নিউ রেডিয়াস কি হবে? কত হবে? ডি মাইনাস 20%। ডি মাইনাস 20% অফ ডি, ডি এরই 20% মাইনাস হবে, বুঝতে পারলে? 20% হ্যাঁ কার? 20% তো কোনো নাম্বার না। 20% মানে যেটা আসছে তার 20% রিডিউস হচ্ছে। তুমি 100 টাকা বাজারে নিয়ে গেলে, তোমার 20% খরচা হলো। কার 20%? যেটা নিয়ে গেছিলে তারই না 20%। তাহলে তুমি যা নিয়ে গেছিলে তার থেকে 20%, তার 20%ই মাইনাস হবে যা নিয়ে গেছিল তার থেকে, ঠিক আছে? তাহলে নতুন ডি কি হলো? 0.8 ডি, ঠিক আছে? হ্যাঁ তাহলে এবার অয়েলার্স থিওরিটা লিখলাম, অয়েলার্স ফোর্স যেটা লোড যেটা, সেটা ফর্মুলাটা লিখলাম। এখানে বাকি জিনিসগুলো কি আছে? কনস্ট্যান্ট আছে, কারণ লেন্থও চেঞ্জ হয়নি, ইও কোনো চেঞ্জ নেই, কারণ থ্রু আউট দ্য সেকশন আমাদের কি আছে? রিজিডিটি সেম আছে। তা ইওর কোনো চেঞ্জ নেই। আই, এবার মেন কথা হচ্ছে আই। আই কি হবে? আইটা ডিপেন্ড করছে কার উপর? আইটাই ডিপেন্ড করছে আমাদের কার উপর? ডি এর উপর। তাহলে এবার দেখলাম ফর্মুলাতে আয়ের ফর্মুলাতেও মেনলি সব কেটে কুটে গেল, খালি রয়ে গেল কি D⁴ যে টার্মটা, তার উপরে খালি ক্যালকুলেশন হবে। এবার এখানে পুট করলাম, দেখলাম খালি বাঁচলো কি 0.8 D⁴ বাই D⁴। এখান থেকে করলাম, এটা তো বুঝতে পারলে? এটা বোঝা গেছে? হ্যাঁ I ইকুয়ালস টু পাই পাই বাই 64 ইন্টু D⁴। এখান থেকে এটা যদি বসাই, ডি এর ভ্যালু 2 নম্বরের ক্ষেত্রে কত আছে? 2 নম্বরের ক্ষেত্রে আছে আমাদের 0.8 ডি। আর একের জন্য ফার্স্টে কত ছিল? ডি। সেখান থেকে আমাদের এটা এলো, এখান থেকে ক্যালকুলেট করে আমাদের এই ভ্যালুটা এলো। এবার আমাদের বলেছে কি? চেঞ্জ, পার্সেন্টেজ অফ চেঞ্জ। চেঞ্জ মানে কি? চেঞ্জ মানে হচ্ছে কি ইনিশিয়াল ফার্স্টে আমার যা ছিল, এরপরে আমার যা রইলো, এই দুটোর মধ্যে ডিফারেন্স ডিভাইডেড বাই প্রথমে আমার যা ছিল, সেটা হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের কি? কত আমাদের লস হয়েছে বা কত গেন হয়েছে, তার হচ্ছে কি এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে? চেঞ্জের ফর্মুলা কি? ইনিশিয়াল মাইনাস ফাইনাল ডিভাইডেড বাই ফাইনাল, সরি ডিভাইডেড বাই ইনিশিয়াল। তাহলে এই ফর্মটা আনতে হলে আমাদের কি করতে হলো? 1 থেকে এই টার্মটাকে মাইনাস করলে আমরা দেখতে পাবো যে আমরা
এই ফরমেশনটা আমরা পাচ্ছি। ঠিক আছে, 1 থেকে মাইনাস করলে দেখবো এই ফরমেশনটা আমরা পেয়ে যাব করে। এখানে যখন মাইনাস করলাম এই পিটা উপরে গেল, মাইনাস 1 মাইনাস এটা করলে দেখবে এটাই আসছে। এটুকু তো বুঝতে পারছো তাই না? হ্যাঁ স্যার। এটা করলে দেখবে এটাকে পার্সেন্টেজে টার্ম কনভার্ট করলে 59% মতো আসছে। ঠিক আছে, হয়েছে? হ্যাঁ আর কোনো ডাউট?